সচিবালয়ের সামনে যে আগুন লাগে সেই আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার ফাইটার নয়ন কিন্তু সচিবালয়ের সামনে রাস্তায় ট্রাক চাপায় নিহত হন। এখন তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী সময়ে তার এই মৃত্যুর খবরটি যখন ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই জানাজা অনুষ্ঠিত হবে। এখানে দেখছি ফায়ার ফাইটারের যে সদস্যরা তারা তাদের যে সহকর্মীকে শেষবারের মতো জানাজায় অংশগ্রহণ করেছেন, তাকে শ্রদ্ধা জানানোর জন্য এগিয়ে আসছেন ফুলের মালা নিয়ে। এবং আমরা জানি যে গতকাল রাতে যে আগুনটি লাগে সচিবালয়ে, সেই আগুনই নিভাতে গিয়ে কিন্তু আসলে রাস্তায় ট্রাক চাপায় নিহত হন। এখন তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে কর্মকর্তারা। কিছুক্ষণ পূর্বেই তার মরদেহটি নিয়ে আসা হয় এবং বাদ জোহর তার যেই জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হবার যে কথা সেই অনুযায়ী কিন্তু তার জানাজাটি এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। এবং তার এই জানাজায় কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা সহ তার যে পরিবারের সদস্যদের মধ্য থেকে তার চাচাতো ভাই এসেছেন এখানে তার যে মরদেহ সেটি গ্রহণে। শেষবারের মতো সহকর্মীদের শ্রদ্ধায় এই যে সোহানুর তিনি শ্রদ্ধায় শেষবারের মতো শ্রদ্ধা পাচ্ছেন। তিনি আর কখনোই এই কর্মস্থলে ফিরবেন না। গতকাল যখন সচিবালয়ে গভীর রাতে অর্থাৎ 1:50 যখন অগ্নিকাণ্ডের খবরটি ছড়িয়ে যায়, ঠিক সেই সময়ে কিন্তু প্রায় 18টিরও বেশি ইউনিট কিন্তু সচিবালয়ের যে আগুন সেটি কিন্তু নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু কাজ করছিলেন। 18টিরও বেশি যেই তাদের যেই ইউনিট সেটি কিন্তু তারা কর্মরত ছিলেন এবং এর পরবর্তী সময়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য প্রায় 6 ঘন্টার তাদের যে প্রচেষ্টা সেটি কিন্তু চলমান ছিল। এরই মধ্যে মধ্যরাতেই কিন্তু একেবারে প্রথম দিকটিতেই তিনি যখন পাইপ নিয়ে যাচ্ছিলেন সোহানুর, ঠিক পাইপ নিয়ে পার হবার পথে, যেহেতু সচিবালয় একটি গুরুত্বপূর্ণ জায়গা সেহেতু সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ নথিগুলো রয়েছে সেগুলো বাঁচানোর জন্য তারা আপ্রাণ প্রচেষ্টারত কিন্তু ছিলেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি যে ফায়ার সেখান থেকে এবং এখানে ফায়ার সার্ভিসের যে পতাকা এবং তাকে তার যে মরদেহ সেটি দেখে দেওয়া হয়েছে এবং অপর পাশে কিন্তু লাল সবুজের যে পতাকা এরই মধ্যে সোহানুরকে সর্বশেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন বাংলাদেশের সম্পদ রক্ষার্থে। জানি যে সচিবালয় বলা হয় বাংলাদেশের হৃৎপিণ্ড। সেখানে কিন্তু গতকাল রাতে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য যখন ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সেখানে পৌঁছায় তখন কিন্তু সোহানুরও সেখানে পৌঁছায়। রাস্তা যখন অতিক্রম করার সময় সে যখন পাইপ নিয়ে পার হচ্ছিলেন রাস্তা, তখন কিন্তু আসলে একটি ট্রাক দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা দেয় এবং সেই ধাক্কার পরবর্তীতে তাকে যখন মেডিকেলে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছেন তারা তাকে মৃত ঘোষণা করেন। এবং এই ফায়ার সার্ভিসের প্রায় 18টিরও বেশি ইউনিট কিন্তু কাজ করেছেন সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। প্রায় 6 ঘন্টারও বেশি সময় লাগে এই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য। সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে গুরুত্বপূর্ণ নথি রাখা হয় সেখানে আসলে কি কারণে আগুন লেগেছে এটি এখন পর্যন্ত আসলে স্পষ্ট নয়। তবে চেষ্টা করছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা বলছেন যে খুব দ্রুতই এর বিষয়ে আসলে পদক্ষেপ নেওয়া হবে। এখন আমরা দেখছি যে সোহানুরকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছেন ফায়ার সার্ভিসের যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা।
তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির মাধ্যমেই উঠে আসবে আসলে কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় মূলত আগুন নিয়ন্ত্রণে আনার জন্যই কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা তারা কিন্তু কর্মরত ছিলেন। সেখানে সোহানুর কিন্তু ছিলেন তেজগাঁ যে ব্রাঞ্চটি রয়েছে ফায়ার সার্ভিসের, সেখানে কিন্তু স্পেশাল ব্রাঞ্চে তিনি কিন্তু কর্মরত ছিলেন এবং তিনি 2 বছর ধরেই ফায়ার সার্ভিসে কর্মরত রয়েছেন। তিনি তার পরিবারের একমাত্র ছেলে সন্তান ছিলেন। সোহানুরকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, সোহানুর কিন্তু তেজগাঁর যে স্পেশাল ব্রাঞ্চ রয়েছে ফায়ার ফাইটারের, সেখানে কর্মরত ছিলেন। এবং আমরা দেখছি যে ইতিমধ্যেই এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার যে গাড়িটি সেটি কিন্তু ইতিমধ্যেই সোহানুরকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে চলে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য তিনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। এখন আমরা দেখছি যে কিছুক্ষণের মধ্যে তাকে কিন্তু শ্রদ্ধা জানানো হবে এবং তারপরেই কিন্তু তার জানাজা শুরু করা হবে। এবং শেষবারের মতো তার সহকর্মীরা কিন্তু তার পাশে রয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন সোহানুরকে শেষবারের মতো। আবার জানিয়ে রাখতে চাই, গতকাল সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় মূলত আগুন নিয়ন্ত্রণের জন্য প্রায় 19টি ইউনিট কাজ করছিল ফায়ার সার্ভিসে। সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তার মধ্যে সহায়তা ছিলেন এবং তিনি পানির যে পাইপ সেটি রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই একটি ট্রাক এসে তাকে চাপা দেয় এবং সেই যে ট্রাক চালক ছিলেন এবং হেল্পার ছিলেন তাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা শ্রদ্ধা জানালেন সোহানুরকে। আপনাদের একটু এর মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সোহানুরকে শ্রদ্ধাঞ্জলি সেটি কিন্তু জানিয়েছেন। তাকে এই মুহূর্তে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হলো। আমরা দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা সে তার পাশে ফায়ার ফাইটারের যারা সদস্য রয়েছেন তারা সহ কিন্তু এখানে যারা রয়েছেন তারা সকলে কিন্তু তাকে রাষ্ট্রীয় শ্রদ্ধা জানালো। সম্মান জানানোর শেষে কিন্তু এই মুহূর্তে জানানোর জন্য যে সেটি কিন্তু নেওয়া হচ্ছে। সম্মান জানানো শেষ করে কিন্তু জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এবং আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মকর্তার পাশাপাশি বাদবাকি অনেকেই কিন্তু এখানে রয়েছেন যাতে এই নয়নের শেষ মুহূর্তে তাকে অংশগ্রহণ করা যায়। আমরা দেখছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক যারা রয়েছেন সহ সমন্বয়ক, তাকেও কিন্তু আমরা এখানে দেখছি এবং অনেকেই কিন্তু উপস্থিত রয়েছেন। রংপুর জেলার পিঠাপুকুর থানার আটপরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আখতারুজ্জামান এবং মায়ের নাম মোসাম্মদ নার্গিস বেগম। মোহাম্মদ সোহানুরজামান নয়ন 2022 সালের 2 অক্টোবর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার হিসেবে চাকরিতে যোগদান করেন। কর্মজীবনের প্রতিটি সময় তিনি সততা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশনে পদায়নকৃত এবং ঢাকার তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত থেকে কর্মরত ছিলেন। আজ 26 ডিসেম্বর দিবাগত ভোর রাতে সচিবালয়ের অগ্নি দুর্ঘটনা নির্বাপনে নিয়োজিত থাকাকালীন সচিবালয়ের সামনের রাস্তায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা মায়ের 2 ছেলে মেয়ের মধ্যে মোহাম্মদ সোহানুরজামান নয়ন ছিলেন কনিষ্ঠ এবং একমাত্র পুত্র সন্তান। ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত ছিলেন। আমরা মরহুম ফায়ার ফাইটার মোহাম্মদ সোহানুরজামান নয়নের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর 26 ডিসেম্বর 2024।
মরহুমের পক্ষে কেউ সংক্ষিপ্ত ভাবে কিছু বলতে চাইলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন, সে আমার আপন চাচাতো ভাই। সে 2022 সালের অক্টোবর মাসের 2 তারিখে জয়েন করেছে। তারপর সে সিলেটে জয়েন করেছে। সে ঢাকার বাইরে ছিল, সিলেটেই ছিল। কিছুদিন আগে ঢাকায় যখন কাজের অনেক চাপ, অনেক ফায়ার হচ্ছে, বিভিন্নখানে আগুন, তো তাকে ট্রান্সফার করা হয়েছে ঢাকায়। তো কিছুদিন সে ঢাকায় থাকার পরে সে বাইরে আবার চলে যেত, কিন্তু সে এমন চলে যাওয়া গেল যে সে আর কোনোদিন ফিরে আসবে না। সে কয়েকদিন আগে তার সাথে আমার কথা হয়েছে, তার অফিসে আমার যাওয়ার কথা ছিল, আমার রাত হয়ে গেছিল, আমি তার কাছে যাইতে পারিনি। পরে বলছি যে আমি আরেকদিন তোর কাছে চলে আসবো, কিন্তু শেষ দেখাটা আমার তার সাথে হলো না। এখানে আমার অন্তর থেকে যে জিনিসটা আমাদের পরিবারের পক্ষ থেকে সবার যেটা কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে যে তার এই সময় চলে যাওয়াটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছা, সে পৃথিবীতে আল্লাহর হুকুমে এসেছেন, আল্লাহ তাআলার হুকুমে সে দুনিয়া থেকে চলে গেলেন। কিন্তু আমাদের আফসোসের জায়গাটা এখানেই থেকে গেল। বাংলাদেশে প্রশাসনিকভাবে সে কাজ করা অবস্থায় একটা যুদ্ধে গেল। যুদ্ধে শুরু করার আগে সে যুদ্ধে যাওয়ার পথেই সে চলে গেল। এখানে আমাদের কেন রাস্তায় পুরোপুরি করে তাকে এই ধরনের নিরাপদ, আমরা মন্ত্রণালয়, সরকারের সবার কাছে আমরা করজোরে অনুরোধ করি যেন এই ধরনের অবস্থা যেন সোহানুজ্জামান নয়নের ক্ষেত্রে যেমনটা হয়েছে, এরকম যেন আর কারো ক্ষেত্রে না হয়। ওর সাথে যারা ছিলেন, তাকে যারা চেনেন জানেন, সবাই এখানে যারা উপস্থিত আছেন, সবাই তার জন্য বিদেহী আত্মার জন্য মাগফিরাত কামনা করবেন, সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি রকিব মাসুদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমার বাসা মিঠাপুকুরে। যখন অগ্নিকাণ্ড শুরু হয়, আমরা ফেসবুকে যখন লেখা স্টুডেন্ট, আমরা ইনস্ট্যান্ট ওখানে সচিবালয়ের সামনে যাই। যাওয়ার পরে যে ওখানে দায়িত্বরত পুলিশ যারা ছিল, তাদেরকে আমরা বারবার বলছি, যেহেতু কাজ হচ্ছে আপনারা দুই পাশের লাইন, কিন্তু পুলিশ তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এবং তারা এমন একটা ভাব গ্রহণ করেছে যে তারা কিছুই জানে না, জাস্ট আছে। যখন সোহানুজ্জামান ভাই যখন রাস্তা ক্রস করছিল তার পাইপ নিয়ে, আর আমার দেখা মতে, আমি যেহেতু ওখানে ছিলাম, যে সব থেকে কর্মতৎপর ভাই, মানে দেখার সময় নাই তার মাইন্ডসেট হয়তো। রাস্তা যদি বন্ধ করা থাকতো, সাধারণ মানুষের তারা রাস্তা বন্ধ, যখন আহত হলো এবং ওখানে তো স্পটেড হওয়ার পরে তারা রাস্তা বন্ধ করলো, তারা 5 মিনিট রাস্তাটা বন্ধ করে, তাহলে আমার ভাইকে তো আজকে হারাতে হতো না। এটা অন্যতম একটা গাফিলতি। এটা আমি মনে করবো যে
উপদেষ্টার সম্পূর্ণ ব্যর্থতা। দ্বিতীয়ত যে সোহানুজ্জামান পরিবার মধ্যে তার বড় বোন এবং পরিবারের হাল ধরে 2 বছরও পরে সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল জাস্ট প্রশাসনের ব্যস্ততা। আমরা কোনো ভাই এভাবে অকালে চলে যাও কারো দায়িত্বহীনতার জন্য, যেহেতু 2 বছর চাকরি করার পরে সে চলে গেল আমাদের ছেলে, তার পরিবারের ভরণ পোষণ আমি মনে করি বা আমার দাবি এবং আমার চাওয়া সরকার থেকে বহন করা দরকার। তার পরিবারকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া দরকার, কারণ সে তো প্রশাসনিক কাজে বা দেশের কাজের জন্য শহীদ হয়ে গেছে। কারণ যাদের রক্তের বিনিময়ে আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের যে ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে বা তার রক্তের মাধ্যমে যে চেয়ার, যাদের যাদের আক্রমণে আমার ভাইয়েরা শহীদ হয়েছিল তাদেরকে এখন পর্যন্ত তিনি বিচারের আওতায় আনতে পারে নাই। আবার উনি বলে কি যে ওবায়দুল কাদের দেশে ছিল আমি জানি না, যে তারও কিন্তু একটা দায়িত্বহীনতার পরিচয় তিনি ইতিমধ্যে দিয়েছে। আবার সচিবালয়ের মতো একটা জায়গাতে অগ্নিকাণ্ড ঘটবে, এটা দুঃখজনক। আর যেহেতু আমি সর্বশেষ শহীদের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করলাম, এবং আমি চাইবো আমার ভাইয়ের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব সরকার এবং প্রশাসন নেবে। ধন্যবাদ। এবং যারা আমার ভাইয়ের সাথে আপনারা কর্মরত ছিলেন তাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে বা কোনো অভিযোগ থাকে, রাগ থাকে, আপনারা মাফ করে দেবেন। আর কারো লেনদেন যদি থাকে আপনারা পরিবারের সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমরা প্রমাণের সাপেক্ষে আমরা তার দেনা পাওনা পরিশোধের সর্বোচ্চ চেষ্টা করব।